দ্য আবরার শোয়ের স্পেশাল সেগমেন্ট ডিপ টকের আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা একজন ঐতিহাসিক তদন্তকারীর মতো বাংলার ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর একটি অধ্যায়ের একেবারে গভীরে প্রবেশ করব। 1576 থেকে 1612 সাল, প্রায় 4 দশক ধরে বাংলার বদ্বীপ অঞ্চলে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে উঠেছিল, আজ আমরা তার অজানা দিকগুলো উন্মোচন করব। একটু চিন্তা করে দেখুন তো, একদল স্থানীয় জমিদার আর সামরিক নেতা কিভাবে একত্রিত হয়ে সেই সময়কার বিশ্বের অন্যতম শক্তিশালী এবং অপরাজেয় একটি সাম্রাজ্যের সম্প্রসারণকে আটকে দিয়েছিল। এটা কিন্তু নিছক কোনো ক্ষমতার লড়াই ছিল না, বরং এটা ছিল বুদ্ধি, কৌশল আর প্রকৃতির এক অসাধারণ গেম প্ল্যান। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো বিশ্লেষণটিকে আমরা মূলত 5টি ভাগে সাজিয়েছি। 1. ভাটি অঞ্চলের প্রতিরোধ উন্মোচন। 2. অতিকথা বনাম ঐতিহাসিক বাস্তবতা। 3. অস্ত্র হিসেবে ভূগোল। 4. নেতৃত্বের সাংঘর্ষিক ধরন এবং সবশেষে ঢাকায় স্থানান্তর। ধাপে ধাপে আমরা দেখব কিভাবে একটি বিকেন্দ্রীভূত আঞ্চলিক নেটওয়ার্ক বাংলার নদী নালা আর কাদামাটিকে ঢাল হিসেবে ব্যবহার করে আস্ত একটা সাম্রাজ্যের গতিপথ পাল্টে দিয়েছিল। তো আমাদের প্রথম পর্ব ভাটি অঞ্চলের প্রতিরোধ উন্মোচন। 1538 সালে স্বাধীন সুলতানি আমলের পতন আর পরবর্তীতে 1576 সালের রাজমহলের যুদ্ধের পর বাংলায় ক্ষমতার একটা বিশাল শূন্যতা তৈরি হয়, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন স্থানীয় নেতারা। আচ্ছা, 12 ভূঁইয়া নামটা শুনলেই প্রথমেই মনে হয় যে এরা নিশ্চয়ই গুণে গুণে 12 জন ছিলেন, তাই না? আসলে কিন্তু তা নয়। 12 শব্দটা এখানে একটা প্রতীকী অর্থ বহন করত। মূলত অসংখ্য আঞ্চলিক এবং বিকেন্দ্রীভূত সামরিক নেতাদের বোঝাতেই এই শব্দটা ব্যবহার করা হতো। ইসাখার মতো দাপুটে নেতারা গঙ্গা আর মেঘনার মতো বিশাল সব নদীবেষ্টিত এই ভাটি অঞ্চলে এক অজেয় দুর্গ গড়ে তুলেছিলেন। ভাটি বলতে মূলত বাংলার সেই পূর্বাঞ্চলীয় নিচু এলাকাকে বোঝায়, যা বছরের একটা বড় সময় পানিতে তলিয়ে থাকত। বাইরের যে কোনো আক্রমণকারীর জন্য জায়গাটা ছিল আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্ন। আমরা কিন্তু এখানে লোকমুখে প্রচলিত কোনো রূপকথার গল্প বলছি না। একজন ঐতিহাসিক তদন্তকারী হিসাবে আমাদের মূল ভিত্তি হল নির্ভরযোগ্য নথিপত্র। আর এই কাজে ঐতিহাসিক আব্দুল করিমের মতো গবেষকদের নিরলস শ্রম আমাদের প্রকৃত ইতিহাস জানতে সাহায্য করে। উনাদের গবেষণাই আমাদের সামনে প্রমাণ করে যে 1576 থেকে 1612 সাল পর্যন্ত চলা ওই প্রতিরোধ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং সেটা ছিল অত্যন্ত সুসংগঠিত একটা প্রতিরোধ ব্যবস্থা। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, অতিকথা বনাম ঐতিহাসিক বাস্তবতা, যেখানে আমরা প্রচলিত মিথ বা জনশ্রুতি থেকে ঐতিহাসিক সত্যকে আলাদা করব। আধুনিক যুগে ইন্টারনেটে বা লোকমুখে একটা গল্প খুব শোনা যায়। ঈশা খাঁ এবং মুঘল সেনাপতি রাজা মানসিংহের মধ্যে নাকি একটা সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল। শুনতে বেশ রোমান্টিক লাগলেও মুঘল ঐতিহাসিক আবুল ফজল সহ অন্যান্য সমসাময়িক প্রাথমিক সূত্রগুলোতে এর কোনো অস্তিত্বই নেই। বাস্তব ইতিহাসটা ছিল অনেক বেশি রূঢ়। 1597 সালের সেপ্টেম্বরে এক ভয়ঙ্কর নৌযুদ্ধে ঈশা খাঁর বাহিনী রাজা মানসিংহের ছেলে দুর্জন সিংহকে হত্যা করে। এখন ভাবুন, নিজের ছেলেকে হারানোর পর মানসিংহের সাথে ঈশা খাঁর কোনো বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কি আদৌ থাকে? ঐতিহাসিকভাবে এটা একেবারেই অসম্ভব। ইতিহাস ঘাটলে ঈশা খাঁর নিজের বংশপরিচয় নিয়েও বেশ চমকপ্রদ আর পরস্পর বিরোধী তথ্য পাওয়া যায়। কোথাও আবুল ফজল তাকে বলছেন আফগান বংশোদ্ভূত, আবার কোথাও বলা হচ্ছে তার আদিনিবাস ছিল অযোধ্যা এবং তিনি ছিলেন একজন 22 রাজপুতের বংশধর, যার বাবা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা এখানে নিরপেক্ষ অবস্থান থেকে শুধু এটাই বলতে পারি যে শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহাসিক কিংবদন্তি চরিত্রগুলোকে বিভিন্ন মহল কিভাবে নিজেদের মতো করে দাবি করে এসেছে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। চলুন এবার তৃতীয় পর্বে ঢোকা যাক, যা আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়, অস্ত্র হিসেবে ভূগোল। মুঘলদের ওই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা কী ছিল জানেন? বাংলার এই বিশ্বাসঘাতক আর প্রতিনিয়ত পরিবর্তনশীল ভূপ্রকৃতি। ভাটি অঞ্চলের ওই প্যাঁচানো নদীপথ, হুটহাট বদলে যাওয়া চ্যানেল আর কাদামাটির বিশাল জলাভূমিগুলো বিশাল মুঘল স্থলবাহিনীকে রীতিমতো অকেজো করে দিয়েছিল। ভারী বর্মপরা মুঘল অশ্বারোহীরা কাদায় আটকে হাবুডুবু খেত, আর স্থানীয়রা খুব সহজেই জলাভূমির এই গোলকধাঁধা ব্যবহার করে তাদের বোকা বানাত। মানে আক্ষরিক অর্থেই ভূগোল এখানে সবচেয়ে বড় মারণাস্ত্র হয়ে উঠেছিল। প্রকৃতির এই জলবেষ্টনীকে কিভাবে নিখুঁত সামরিক সুবিধায় কাজে লাগানো যায় তার একটা মাস্টারপিস হল এগারসিন্দুর দুর্গ। ঈশা খাঁ এই সাধারণ ফাঁড়িটাকে একটা দুর্ভেদ্য ঘাঁটিতে রূপ দিয়েছিলেন। ব্রহ্মপুত্র, বানার, শীতলক্ষাসহ মোট 11টি নদীর মোহানায় ছিল এর অবস্থান।
দুর্গের 3 দিকেই উত্তাল নদী আর 4 নম্বর দিকটায় খনন করা হয়েছিল একটা গভীর পরিখা, তার উপর আবার 60 ফুট চওড়া মাটির দেয়াল। বোঝাই যাচ্ছে যে কোনো আক্রমণকারীর জন্য এটা ছিল একটা অভেদ্য দেয়াল। এরপর আসছি আমাদের চতুর্থ পর্বে, নেতৃত্বের সাংঘর্ষিক ধরন। এখানে আমরা দুই পক্ষের একেবারে ভিন্নধর্মী দুটো সামরিক কৌশল দেখব। এখানে দুই পক্ষের রণকৌশলের পার্থক্যটা একেবারে আকাশ পাতাল। ইসাখার কৌশল ছিল ক্ষিপ্রগতির, পানিতে দ্রুতগামী নৌবহর, পরিস্থিতির প্রয়োজনে দ্রুত মিত্রতা বদলানো আর ঝটিকা গেরিলা আক্রমণ, এটাই ছিল তাদের স্টাইল। উল্টোদিকে শাহবাজ খান বা মানসিংয়ের মতো মুঘল সেনাপতিরা ছিলেন প্রথাগত কৌশলে অভ্যস্ত। তারা বিশাল পদাতিক সৈন্য আর ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসতেন দীর্ঘস্থায়ী অবরোধ করতে। কিন্তু ভাটির ওই কাদামাটিতে আর হঠাৎ ধেয়ে আসা গেরিলা আক্রমণের মুখে তাদের এই ভারী কৌশল বারবার মুখ থুবড়ে পড়ত। 1584 সাল মোঘল বাহিনীর জন্য এটা ছিল একটা চরম বিস্ময়ের বছর। ঐতিহাসিক নথিপত্র বলছে এই বছর ঈসা খাঁ এবং মোঘল দলত্যাগী মাসুম খাঁ কাবুলি এক অভাবনীয় চাল চালেন। তারা নৌ আর স্থলযুদ্ধে মাস্কেট আর বারুদের মতো আধুনিক গোলন্দাজ অস্ত্র ব্যবহার করে বসেন। নৌযুদ্ধে গান পাউডারের এই সারপ্রাইজ অ্যাট্যাক মোগলদের পুরোপুরি অপ্রস্তুত করে দেয়। এই দুর্দান্ত স্ট্র্যাটেজির কাছে এগার সিন্দুর ও ভাওয়ালের যুদ্ধে মোঘল সেনাপতি শাহবাজ খান শোচনীয়ভাবে হেরে গিয়ে পিছু হটতে বাধ্য হন। আমরা চলে এসেছি আমাদের বিশ্লেষণের একেবারে শেষ পর্বে, ঢাকায় স্থানান্তর। এখানেই লুকিয়ে আছে এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত ক্লাইম্যাক্স। মুঘল সুবাদার ইসলাম খান চিশতি শেষমেশ একটা রূঢ় বাস্তবতা বুঝতে পেরেছিলেন। তিনি হিসাব করে দেখলেন রাজমহলের মতো দূরে বসে নির্দেশ দিয়ে ভাটি অঞ্চলের এই গোলকধাঁধার নদীযুদ্ধ জেতা কোনোভাবেই সম্ভব না। এই নদীমাতৃক প্রতিরোধ ভাঙতে হলে প্রশাসনের কেন্দ্রবিন্দুকে একেবারে সরাসরি ফ্রন্টলাইনে নিয়ে আসতে হবে। আর ঠিক এই জায়গা থেকেই রাজকীয় ক্ষমতার কেন্দ্রকে সরাসরি যুদ্ধক্ষেত্রের কাছাকাছি স্থানান্তর করার ওই মাস্টারস্ট্রোক সিদ্ধান্তটা নেওয়া হয়। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে একটা আঞ্চলিক প্রতিরোধ একটা বিশাল সাম্রাজ্যকে দিনের পর দিন আটকে রেখেছিল। 1576 সালে রাজমহলের যুদ্ধের পর থেকে শুরু করে 1599 সালে ঈসা খাঁর মৃত্যুর আগ পর্যন্ত এই প্রতিরোধ ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ে। কিন্তু গেম চেঞ্জ হয় 1610 সালে, যখন ইসলাম খান চিশতি মুঘল রাজধানী সরাসরি ঢাকায় স্থানান্তর করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। একেবারে নাকের ডগায় প্রশাসন চলে আসার পর অবশেষে 1612 সালের মধ্যে ঈসা খাঁর ছেলে মুসা খাঁর আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 40 বছর ধরে চলা এই স্বায়ত্তশাসনের অবসান ঘটে। তবে সবকিছুর শেষে আমাদের মনে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, নদীমাতৃক প্রতিরোধের এই দীর্ঘ 4টে দশক কিভাবে বাংলার আঞ্চলিক স্বায়ত্তশাসনের পরিচয়কে চিরস্থায়ীভাবে রূপ দিয়েছিল। বদ্বীপের এই কাদামাটি আর নদীগুলো তো শুধু কোনো ভৌগোলিক বাধা ছিল না, এগুলো হয়ে উঠেছিল স্বাধীনতার হাতিয়ার। এই ভূগোল এবং সামরিক নেতাদের সেই অদম্য জেদ এ অঞ্চলের মানুষের ঐতিহাসিক স্মৃতিতে প্রতিরোধের যে বীজ বুনে দিয়েছিল, তা আজও বাংলার পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। দ্য আবরাজ শোয়ের ডিপ টকের আজকের এই ঐতিহাসিক এক্সপ্লেনারে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে।